কোনো সিনেমা বা সিরিজে না, বরং বাস্তবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করলেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। চন্দ্রনাথ রথকে খুনের দায়ে শুভেন্দু অধিকারীকে আটক করা হয়েছে। ঘটনার 6 দিনের মাথায় রাজ্য পুলিশ ও সিআইডি যৌথ প্রচেষ্টায়। এদিকে আজ থালাপতি বিজয় যুদ্ধের ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। অন্যদিকে শুভেন্দু অধিকারী আজকে ফেঁসে যায়, গ্রেপ্তারও হয়। এই নিয়ে ভারতের রাজনীতির মধ্যে অসংখ্য ঘটনা ঘটেছে। আজকে রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে একটানা গুলির শব্দ। কলকাতার উপকণ্ঠে একটি নির্জন রাস্তা, একটি থামা গাড়ি আর সামনের সিটে বসা একজন মানুষের ঝাঁঝরা হয়ে যাওয়া শরীর। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সেই তথ্যের কারণে এখন কঠিন বিপদের মুখে পড়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী নিজেই। আর যদি এই তথ্য সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে মুখ্যমন্ত্রীর গদি হারাতে পারেন শুভেন্দু। রাত তখন গভীর। চেন্নাইয়ের রাজনৈতিক করিডোরে এক ধরনের অদ্ভুত নীরবতা। টিভি স্টুডিওগুলোতে টান টান উত্তেজনা, একদিকে উল্লাসের প্রস্তুতি, অন্যদিকে ভেঙে পড়ার আতঙ্ক। কারণ মাত্র একটি সংখ্যার জন্য থমকে গিয়েছিল পুরো সমীকরণ। আর ঠিক সেই মুহূর্তে এমন এক চরিত্র সামনে আসে, যাকে ঘিরে এখন দক্ষিণ ভারতের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন রহস্য। আইনজীবীর বেশে হাইকোর্টে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সকালে আইনজীবীদের কালো পোশাক পরে হাইকোর্ট চত্বরে পৌঁছান তৃণমূল নেত্রী। তৃণমূল বিধায়ক তার হুমকির তদন্তে গিয়ে অবাক কাণ্ড। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের হুঁশিয়ারিতে আজকে অবাক কাণ্ড ঘটে। সরাসরি নরেন্দ্র মোদী বিপদে পড়ে, অন্যদিকে শুভেন্দু অধিকারীর অসংখ্য কুকর্ম প্রকাশ্যে আসে। আপনারা দেখেছেন নির্বাচনকালীন সময়ে শুভেন্দু অধিকারীর ড্রাইভার নিহত হয়েছিল। এইটাকে কেন্দ্র করে অসংখ্য চাঞ্চল্যকর তথ্য সামনে আসে এবং সরাসরি শুভেন্দু অধিকারী যে আটক হয় এইটাও দেখতে পারবেন এবং নরেন্দ্র মোদীর খারাপ অবস্থা দেখতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। অসংখ্য গোপন তথ্য সামনে আসে, যেই তথ্যগুলা ভারতের রাজনীতির মধ্যে তুলপার পরিস্থিতি তৈরি করেছে ইতিমধ্যে। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার শুভেন্দুর পিএস চন্দ্রনাথ রথ হত্যার তদন্তে এমন একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যা শুনলে আপনি চমকে যাবেন। সেই তথ্যের কারণে এখন কঠিন বিপদের মুখে পড়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী নিজেই। আর যদি এই তথ্য সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে মুখ্যমন্ত্রীর গদি হারাতে পারেন শুভেন্দু। কিন্তু প্রশ্ন হলো, এই তথ্যটা ঠিক কী? কেন এই তদন্ত হঠাৎ করে রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হলো? আর কেন যে খুনিরা ধরা পড়েছে তারা নিজেরাই এবারের নির্বাচনে বিজেপির হয়ে ভোট চেয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর যদি জানতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটু পরেই আপনি জানতে পারবেন এমন কিছু যা বাংলার রাজনীতির সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দিতে পারে। আমি ডেপথ নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। রাত তখন গভীর। কলকাতার মধ্যমগ্রামের দোহারিয়ার নির্জন রাস্তায় একটি দ্রুতগতির গাড়ি হঠাৎ থামিয়ে দেওয়া হলো। চারদিক থেকে ঘিরে ধরল 7-8 জন সশস্ত্র বাইকারোহী। কেউ কিছু বোঝার আগেই শুরু হলো গুলির শব্দ। গাড়ির সামনের সিটে বসে থাকা মানুষটির শরীর ঝাঁঝরা হয়ে গেল মুহূর্তের মধ্যে। আর মাত্র 2 দিন পরেই যিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন, সেই শুভেন্দু অধিকারীর সবচেয়ে বিশ্বস্ত পিএস চন্দ্রনাথ রথকে এভাবে প্রকাশ্যে খুন করা হলো। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা রাজ্যে। আর তখন থেকেই শুরু হলো একটাই প্রশ্ন, এত বড় সাহস কার ছিল? কে এই কাজ করালো, আর কেনই বা করালো? এবার একটু থামুন, একটু ভাবুন, যে মানুষটি 2 দিন পরে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তার ডান হাতকে যদি কেউ প্রকাশ্যে গুলি করে মারতে পারে, তাহলে কি সেই খুনের পেছনে কোনো সাধারণ অপরাধী থাকতে পারে? নাকি এমন কেউ আছেন যিনি রাজ্যের পুলিশ, প্রশাসন এবং মাফিয়া সবকিছু একসাথে নিয়ন্ত্রণ করতে পারেন? এই প্রশ্নটা মাথায় রাখুন, কারণ উত্তরটা আসছে এবং সেই উত্তর আপনাকে অবাক করে দেবে। রাজ্য পুলিশের এসআইটি এবং সিআইডি মাত্র 4 দিনের মাথায় তদন্তে অনেকটাই এগিয়ে গিয়েছিল। ফাস্ট্যাগের জাল অ্যাকাউন্ট এবং মোবাইল ট্র্যাকিং ব্যবহার করে পুলিশ বিহার ও উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্পশুটারকে গ্রেফতার করল। তাদের নাম মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো হাড় হিম করা তথ্য। এই খুনের জন্য সুপারি দেওয়া হয়েছিল পাক্কা 1.5 কোটি টাকা। বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়া ডন শের সিং এই কন্ট্রাক্ট নিয়েছিলেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসছে, ভিন রাজ্যের এই ভাড়াটে খুনিদের সাথে চন্দ্রনাথ রথের কি শত্রুতা ছিল? উত্তরপ্রদেশের বালিয়া বা বিহারের বক্সারের অপরাধীরা কেন কলকাতায় এসে শুভেন্দুর পিএসকে খুন করতে যাবে? কে তাদের এই কাজের নির্দেশ দিয়েছিল? আর কে দিয়েছিল সেই 1.5 কোটি টাকা? এই সুপারি আসলে কার কাছ খেতে এসেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে পড়ল সেই বিস্ফোরক তথ্য, যা শুনে বাংলার রাজনীতির মাঠ কাঁপতে শুরু করেছে।
ধৃত খুনি রাজ সিংহের একটি ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজ সিং উত্তরপ্রদেশের বালিয়া লোকসভা নির্বাচনে প্রকাশ্যে বিজেপির প্রার্থীর হয়ে ভোট চাইছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী এবং সাংসদদের সাথে তার ঘনিষ্ঠতার প্রমাণও চলে এলো পুলিশের হাতে। অর্থাৎ যে খুনিরা শুভেন্দুর পিএসকে মারল তাদের সাথেই রয়েছে বিজেপির সরাসরি যোগসূত্র। এখন আপনিই বলুন, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে এমন কোনো পরিকল্পনা যা অনেক উঁচু থেকে করা হয়েছিল? এই তথ্য সামনে আসার পরই যেন নবান্নের অলিন্দে ভূমিকম্প শুরু হয়ে গেল। আর এর পরপরই ঘটল সেই রহস্যময় সিদ্ধান্তটি। কোনো নোটিশ ছাড়াই, কোনো কারণ না জানিয়েই তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে তুলে দেওয়া হলো সিবিআই এর হাতে। এখন আপনাকে একটা সরল প্রশ্ন করি, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন রাজ্য পুলিশের ওপর তার পূর্ণ আস্থা আছে। তাহলে মাত্র 4 দিনের মাথায় সেই আস্থা গেল কোথায়? যখন পুলিশ খুনিদের ধরে ফেলল, গাড়ির ট্রেল বের করে ফেলল, বিজেপির যোগসূত্র পেয়ে গেল, ঠিক তখনই কেন সিবিআই? এই প্রশ্নের উত্তর কি আপনি বুঝতে পারছেন? কমেন্টে জানান আপনি কি মনে করছেন। ক্রাইম রিপোর্টার এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সিবিআই এর এন্ট্রি মানেই তদন্তের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। রাত তখন গভীর। চেন্নাইয়ের রাজনৈতিক করিডোরে এক ধরনের অদ্ভুত নীরবতা। টিভি স্টুডিওগুলোতে টান টান উত্তেজনা, একদিকে উল্লাসের প্রস্তুতি, অন্যদিকে ভেঙে পড়ার আতঙ্ক। কারণ মাত্র একটি সংখ্যার জন্য থমকে গিয়েছিল পুরো সমীকরণ। আর ঠিক সেই মুহূর্তে এমন এক চরিত্র সামনে আসে যাকে ঘিরে এখন দক্ষিণ ভারতের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন রহস্য। আসলে কি ঘটেছিল সেই রাতে? কিভাবে সিনেমার পর্দার জনপ্রিয় এক মুখ ধীরে ধীরে রাজনৈতিক দাবার ছকে এমন এক চাল দিলেন যা এখন দিল্লির ক্ষমতা রাজনীতিকেও অস্বস্তিতে ফেলেছে? আর কেন হঠাৎ করেই এক তরুণী মুসলিম নেত্রীকে ঘিরে শুরু হয়েছে এত আলোচনা? আজকের ভিডিওতে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। ঘটনার শুরুটা ছিল একেবারেই সাধারণ। নির্বাচনের ফল বেরোচ্ছিল ধীরে ধীরে। প্রথমে মনে হচ্ছিল দক্ষিণ ভারতের এই রাজ্যে আবারও জটিল জোটের রাজনীতি দেখা যাবে, কিন্তু ঘণ্টা পেরোতেই পরিস্থিতি বদলাতে শুরু করে। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়ের দল অপ্রত্যাশিতভাবে শক্ত অবস্থানে চলে আসে। মানুষের মধ্যে তখন একটা নতুন কৌতূহল, এটা কি শুধুই জনপ্রিয়তার জোয়ার, নাকি এর পেছনে আরো বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে? কিন্তু এখানেই আসে প্রথম মোড়। ক্ষমতার দরজার একদম সামনে দাঁড়িয়েও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা থেকে পিছিয়ে পড়ে বিজয়ের শিবির। রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকরা তখন বলতে শুরু করেন হয়তো এখানেই থেমে যাবে দক্ষিণ ভারতের এই নতুন রাজনৈতিক পরীক্ষার গল্প। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা আলোচনা। কেউ বলেছিলেন এটা শুধুই সিনেমার হাইপ, কেউ আবার মনে করেছিলেন দক্ষিণে নতুন শক্তির উত্থান এখনও অসম্পূর্ণ। কিন্তু রাজনীতির সবচেয়ে বড় সত্য হলো শেষ মুহূর্তের আগে কোনো সমীকরণই শেষ হয় না। আর ঠিক তখনই আলোচনায় আসে এক নাম, ফাতেমা তাহলিয়া, একজন তরুণ মুসলিম নেত্রী, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তুখোর বক্তা, দক্ষিণ ভারতের সংখ্যালঘু রাজনীতির পরিচিত মুখ। কিন্তু প্রশ্ন হলো তিনি কেন এমন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন? কারণ রাজনীতির এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ ভারতের রাজনীতি বহুদিন ধরেই উত্তর ভারতের রাজনৈতিক মেরুকরণের বিরুদ্ধে আলাদা এক অবস্থান ধরে রেখেছে। ভাষা, সংস্কৃতি, ধর্মীয় সহ অবস্থান এসব বিষয় নিয়ে সেখানে খুব সংবেদনশীল। আর সেই জায়গাতে বিজয়ের প্রচারণায় কাজ করেছে ভিন্নভাবে। তিনি শুধু একজন অভিনেতার ইমেজ ব্যবহার করেননি, বরং সাধারণ মানুষের হতাশা, যুব সমাজের ক্ষোভ এবং সামাজিক নিরাপত্তার প্রশ্নকে সামনে এনেছেন। কিন্তু আসল নাটক তখনও বাকি। ফাতেমা তাহলিয়ার সমর্থন হঠাৎ করে পুরো সমীকরণ ঘুরিয়ে দেয়। যে সরকার কয়েক ঘন্টা আগে অনিশ্চয়তায় ছিল, সেটাই মুহূর্তে শক্ত অবস্থানে চলে আসে। আর এখান থেকে শুরু হয় নতুন রাজনৈতিক আলোচনা। কেন একজন মুসলিম নেত্রী এমন একটি জোটে এত বড় ভূমিকা নিলেন? এটা কি শুধুই কৌশল, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর বার্তা? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এটি আসলে দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন সামাজিক জোট তৈরির ইঙ্গিত দেয়। কারণ দীর্ঘদিন ধরে ভারতীয় রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ বড় একটি ফ্যাক্টর হয়ে উঠেছে। কিন্তু তামিলনাড়ুর রাজনীতি ঐতিহাসিকভাবে একটু আলাদা। এখানে পরিচয়ের রাজনীতির চেয়ে সামাজিক ন্যায় বিচার এবং আঞ্চলিক পরিচয় বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূল বিধায়ক তার হুমকির তদন্তে গিয়ে অবাক কাণ্ড। এ তো প্রাসাদ, তৃণমূল বিধায়কের প্রাসাদ, দুটো প্রাসাদ দেখুন। বিশাল বাড়ি, বাগান, সুইমিং পুল, ফোয়ারা, কিছুই বাদ নেই। দেখলে মনে হতেই পারে এটা কোনো রিসর্ট, কিন্তু এটা রিসর্ট নয়, বাড়ি। পৈলানে তৃণমূল বিধায়কের বাড়ি, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি। এই দেখুন, 50 মিটারের মধ্যে তৃণমূল বিধায়কের আরেকটি বাড়ি।
দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল বৃহস্পতিবার সাত সকালে তার খোঁজে তল্লাশিতে যায় পুলিশ পৈলানে তার এই বাগান বাড়িতে। অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ, বিষ্ণুপুর থানার পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটেও বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দিলীপ মণ্ডল। 11ই মে বিজয় মিছিল করেন। সেখান থেকে তৃণমূল বিধায়ক হুমকি দেন, এখানে জায়গা নেই, সূত্রে যাক, নাহলে পেটে পাতুল দিয়ে সব নারী মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। এভাবে হুমকি দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরেই বৃহস্পতিবার সকাল সকাল দিলীপ মণ্ডলের খোঁজে তার বাগান বাড়িতে তল্লাশি শুরু। 3 তলা বাগান বাড়িটা দেখুন, নামে বাড়ি, এ তো একেবারে রাজপ্রাসাদ। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে বিরাট সুইমিং পুল, ডান দিকে বড় একটা বাগান, বাগানে ফোয়ারা, দামি দামি মূর্তি। তৃণমূল বিধায়কের এমনই দাপট যে তার বাগানে বাঘে হরিণে জল খায়। রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে একটানা গুলির শব্দ। কলকাতার উপকণ্ঠে একটি নির্জন রাস্তা, একটি থামা গাড়ি আর সামনের সিটে বসা একজন মানুষের ঝাঁঝরা হয়ে যাওয়া শরীর। ঘটনাস্থলেই মৃত্যু। কিন্তু গুলিটা লাগলো এমন একজনের গায়ে যিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি এমন একজনের অত্যন্ত ঘনিষ্ঠ ছায়াসঙ্গী যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রে বসা একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির সবচেয়ে বিশ্বস্ত পিএস বা ব্যক্তিগত সহকারী। মাত্র কয়েকদিন পরেই তার বস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ঠিক এমন সময়ে খোদ তার এই ঘনিষ্ঠজনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারার মতো সাহস হতে পারে কার? আজকের এই গল্পটি কোনো সাধারণ অপরাধের গল্প নয়, এটি ক্ষমতার করিডোরে লুকিয়ে থাকা এমন এক নোংরা রহস্যের গল্প যা হয়তো বহু থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ঘটনাটি ঘটেছে দোহারিয়া একটি নির্জন রাস্তায়। চন্দ্রনাথ রথ যখন গাড়িতে ফিরছিলেন তখন হঠাৎ করেই 7-8 জন সশস্ত্র বাইক আরোহী তাকে ঘিরে ধরে। কোনো ধস্তাধস্তি নয়, সরাসরি গুলি। একটি পেশাদার হিটের মতোই কাজটা সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন পিএসকে মারলে কি হবে? কেন মারা হলো চন্দ্রনাথকে? আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল একজন কাজে নেমেছিল। তখন প্রথম দিনে তাকে বোঝা যাচ্ছিল যে এই খুনের পেছনে কোন স্থানীয় গুন্ডা বা পারিবারিক শত্রুতা নেই। মোবাইল ট্র্যাকিং বা ফাস্ট ট্যাগের জল বিস্তার করে পুলিশ যখন 3 জন খুনিকে গ্রেফতার করলো তখনই উঠে আসে এক চমকপ্রদ তথ্য। ধৃত খুনিরা কেউ বাংলার নয়, তারা উত্তরপ্রদেশের এবং বিহারের কুখ্যাত শার্প শুটার মায়াঙ্ক মিশ্র, ভিকি মোর্চো এবং রাজ সিংহ। এরা হলো পেশাদার খুনি যাদের একটা নির্দিষ্ট ফি আছে। জেলের মুখে তারা যা বলে তা রাজ্যের রাজনীতিতে যেন একটা বিস্ফোরণ ঘটে। এই খুনের জন্য তাদের সুপারি বা বরাদ্দ দেওয়া হয়েছিল পাকা 1,50,00,000 টাকা। আর এই ডিলটা করেছিল বিহারের জেলে বসা কুখ্যাত মাফিয়া ডন শের সিং এর সাথে। কিন্তু এখানে তো সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়ায়, বিহার বা উত্তরপ্রদেশের কোনো ক্রিমিনালের কলকাতার একজন নেতার পিএস এর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা থাকার কথা নয়। তাহলে ভাড়াটে খুনের কলকাতায় আনার পেছনে কার নির্দেশ? কে এই 1,50,00,000 টাকার ব্যবস্থা করলো? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে ঘটে যায় সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটি। ঠিক যখন পুলিশ প্রমাণ হাতে পেয়ে মূল সুপারিদাতা বা মাস্টার মাইন্ডের নামটা জানার দ্বারপ্রান্তে, ঠিক তখনই সামনে আসে খুনি রাজ সিংহের একটি ভাইরাল ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় এই রাজ সিংহ উত্তরপ্রদেশের বলিয়া লোকসভা নির্বাচনের প্রকাশ্যে বিজেপির প্রার্থী হয়ে প্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, বিজেপির শীর্ষ নেতা ও মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতা যথেষ্ট প্রমাণ পুলিশ হাতে পেয়েছে। অর্থাৎ যারা গুলি করছে তারা সরাসরি ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ মহলের লোক। এই তথ্য সামনে আসার পরপরই যেন রাজনীতির মহলে ভূমিকম্প শুরু হয়ে যায়। কিন্তু যা ঘটলো তা পুরোপুরি অবিশ্বাস্য। রাজ্য পুলিশ তখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। ঠিক তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই মামলার দায়িত্ব দেওয়া হয় সিবিআই এর হাতে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে শুভেন্দু অধিকারী নিজেই বারবার বলেছেন যে রাজ্য পুলিশের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তাহলে মাত্র 4 দিনের মাথায় কি এমন আস্থার ব্যাঘাত ঘটলো যে তদন্তের ভার সিবিআই এর হাতে দিতে হলো? যখন পুলিশ খুনিদের ধরে ফেলছে, যখন টাকার লেনদেন এবং রাজনৈতিক যোগসূত্রের সূত্র পাকাপোক্ত হয়ে গেল, ঠিক তখনই কেন তড়িঘড়ি করে সিবিআই কে ডাকা হলো? অপরাধ বিশ্লেষক এবং ক্রাইম রিপোর্টারদের একটা পুরনো অভিজ্ঞতার কথা বলা হয়। সিবিআই এর এন্ট্রি মানে অনেক ক্ষেত্রেই তদন্তের মৃত্যু ঘন্টা বাজানো। নারুদা মামলার অনেকগুলোই হাই প্রোফাইল মামলায় বছরের পর বছর ধরে সিবিআই এর হিম ঘরে পড়ে রয়েছে।
রাজ্য পুলিশ যখন তদন্ত করে তখন মিডিয়া বা জনগণ কম বেশি খবর পায়, কিন্তু সিবিআই একবার মামলা নিলে সবকিছু একেবারে ব্ল্যাক আউট হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হয়তো রাজ্য পুলিশ এমন কোনো বড় মাপের নাম জেনে ফেলেছিল যে নামটা যদি প্রকাশ পেত তাহলে খোদ মুখ্যমন্ত্রীর পদ হয়তো অলঙ্কারের মতো কেঁপে উঠত। আর সেই সত্যকে চিরতরে অন্ধকারে পাঠাতেই এই দীর্ঘ প্রক্রিয়ার জালে আটকে দেওয়া হয়েছে মামলাটি। কিন্তু আসল সত্য কি এখানে শেষ? আসলে তা নয়। চন্দ্রনাথ রথের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি আমরা শুভেন্দুর অধিকারী অতীতের দিকে একটু তাকাই, অপরাধ বিজ্ঞানীরা এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।